তুমি তো ফাটিয়ে দিয়েছো বুড়ো। এত ভালো অভিনয় করবে সেটা আমি ভাবিনি। তুরানের কথায় বৃদ্ধ একগাল হেসে ফেললেন। হেসে জবাব দিলেন, নাতি আমার এই বুড়ো দাদুর কাছে এখনকার আবদার করছে। আমি কি না না করিবাই পারি? একদম পারি না, তাই তো এত অভিনয় করতে হইল। তা দাদু ভাই, মাইটারে দেখা রাইখ, ওরে দেখাই বোঝা যায় অনেক ভালো মাইয়া। কখনো কষ্ট দিও না, দোয়া করি তোমরা দুজনে যেন সুখী হও। বিপরীতে তুরান মাথা ঝুঁকিয়ে আলতো হাসল। এদিকে তুরানকে পুকুর পাড়ে আসতে দেখে ওর পেছন পেছন তিয়াসও এসেছে। তবে এখানে এসে তুরান আর পিহুকে নিয়ে বিচার বসানো সেই বৃদ্ধকে তুরানের সাথে কুশল বিনিময় করতে দেখে বড়সড় একটা ঝটকা খেলো। এরপর দুজনের কথোপকথন শুনেই তিয়াস তো পুরোই হতবাক। এখন বেচারার জ্ঞান হারানোর উপক্রম। নিজের রুমে আহাম্মকের মতো বসে আছে তিয়াস। তুরান ঠিক ওর সামনে দাঁড়িয়ে। তুরানের দিকে বিস্ময় ভরা দৃষ্টিতে তাকিয়ে তিয়াস বলল, এসব কি ছিল ভাই? তুই আর ওই দাদু, মানে ওই বুড়োটা তোর সাথে, মানে কি এসবের? তিয়াসের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তুরান। ইচ্ছে করছে শক্তপোক্ত কোনো বাঁশ দিয়ে তিয়াসের মাথা ফাটিয়ে দিতে। বিয়াক্কেল ছেলে একটা। চেহারায় বিরক্তির রেশ ধরে তুরান বলল, মাঝে মাঝে তোর মাথা ফাটিয়ে আমার দেখতে ইচ্ছে করে যে আদৌ সেখানে কিছু আছে কিনা। মানে সব কিছু তোকে বুঝিয়ে দিতে হয়। তোর এই না বোঝার রোগটা খুব বিরক্তিকর তিয়াস। তিয়াস এবার লাফ দিয়ে উঠে এসে তুরানের সামনে দাঁড়িয়ে বলল, তাই বলে তুই বুড়োকে দিয়ে এসব করাবি? আর ওই বুড়োটাকে বসে আনলি কি করে? যেই লোক এই বুড়ো, বড় বাবা বড় মা ফুপি সবাইকে পুরো নাকানি চুবনি খাইয়ে ছেড়েছে, তাহলে তোর কথা শুনলো কিভাবে? তিয়াসের কথায় তুরান একটা বাঁকা হাসি দিল। পকেটে দুই হাত গুজে তিয়াসের কানের কাছে এসে ফিসফিস করে বলল, সেটা না হয় তুই ভেবে বের কর। এই মাথাটা কোনো কাজে তো লাগা। আর এখন তোর কথা জবাব দেওয়ার সময় নেই। এত কষ্ট করে বিয়ে করলাম, এবার বউয়ের কাছে যেতে হবে তো নাকি? তোর সাথে বকবক করে সময় নষ্ট করতে পারবো না। কাল দেখা হবে, বাই। এটুকু বলে তুরান ঘর থেকে বেরিয়ে গেল। রেখে গেল বিস্মিত তিয়াসকে, যে এখনো গোল গোল চোখ করে তুরানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তুরানের ঘরে খাটের ওপর চুপচাপ বসে আছে পিহু। তাহমিনাকে নিয়ে যাওয়ার সময় তাইবা বেগম ওকে এখানে রেখে গেছেন। তখন থেকে পিহু এখানে পাথরের মতো জমে আছে। পরিবেশ পরিস্থিতি সবকিছু পিহুর হাতের বাইরে। এক ঝটকায় সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেল। হঠাৎ এমন কেন হলো সেটা কিছুতেই বুঝে আসছে না পিহুর। ঘুম ঘুম চোখে একবার পুরো ঘরটায় নজর বুলিয়ে নিল পিহু। তখন কান্নার জন্য রুমটা দেখার কথা মাথাতেই ছিল না। বিয়ের প্রস্তুতি আগে থেকে না থাকায় তেমন আয়োজন করা হয়নি। তবে রুমটা মোটামুটি ফুল দিয়ে হালকা করে সাজিয়েছে। বেড সাইডের টেবিলে ফুলদানিতে নতুন ফুল, ফ্লোরে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, আর বিছানাতে গোলাপের পাপড়ি দিয়ে লাভ শেপ করে রেখেছে। এর চেয়ে বেশি কিছু করার সময় বা সুযোগ হয়তো কেউ পায়নি। পুরো রুম পর্যবেক্ষণ করার সময় তৎক্ষণাৎ খট করে দরজা খুলে গেল। দরজা খোলার আওয়াজে মৃদু কেঁপে উঠল পিহু। তুরান এসেছে বুঝতে পেরে পিহু হাত পা গুটিয়ে শক্ত হয়ে বসল। আজ হঠাৎ করেই কেমন যেন অস্বস্তি হচ্ছে। তুরান নিঃশব্দেই ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। এরপর ধীর গতিতে পেছনে ঘুরে পিহুর দিকে তাকালো। পিহু খাটের ওপর হাত পা গুটিয়ে চুপচাপ বসে আছে। পরনে তার গোলাপি রঙের জর্জেট শাড়ি এবং হালকা গহনা। কান্নার কারণে চোখের কাজল ছড়িয়ে গেছে চারদিকে। তবুও যেন তুরানের চোখে ওকে অপরূপ সুন্দরী লাগছে। এই বাচ্চা মেয়েটাকে পাওয়ার জন্য তুরানের এত পরিশ্রম ভেবেই মনে মনে হাসল তুরান। এরপর ধীর পায়ে এগিয়ে এলো পিহুর দিকে। এদিকে তুরানকে এগিয়ে আসতে দেখে বসা থেকে লাফিয়ে উঠে দাঁড়ালো পিহু। আঙ্গুল তুলে শাসিয়ে বলল, খবরদার বলে দিচ্ছি তুরান ভাই, একদম আমার কাছে আসবেন না। আপনি একটা খারাপ লোক, আপনি খুব বাজে। আমি কথাই বলবো না আপনার সাথে। পিহুর কথায় মনে মনে হাসল তুরান। তবে ওর হাসিটা পিহুকে বিন্দু মাত্র টের পেতে দেয় না। বরং মুখে সিরিয়াস ভাব এনে গম্ভীর আওয়াজে বলল, তা কি খারাপ করলাম তোর সাথে শুনি? শাড়িটা চলে হাত দিয়েছে নাকি অন্য কোথাও ছুঁয়েছে? ছি, কি মুখের ভাষা! আপনি ইচ্ছে করে এমন করেছেন তাই না? কি করেছে ইচ্ছে করে? আমাকে বিয়ে করেছেন। আমার সন্দেহ এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে হয়েছে। তুরানের সমতল হৃদয় এবার বেজায় কুঁচকে গেল। দুই হাত বুকে আড়াআড়ি ভাবে ভাঁজ করে ব্যঙ্গ কণ্ঠে বলল, নিজেকে মহারানী ভিক্টোরিয়া ভাবিস নাকি বিশ্বের সুন্দরী মনে করিস? আমার রুচি এতটাও খারাপ না।
যে নিজের ইচ্ছায় তোর মতো পাগলকে বিয়ে করব। তাহলে বিয়ে কেন করলেন? আপনি তখন কেন কিছু বললেন না? আপনি মানা করলে আজ এসব কিছুই হতো না। তাই নাকি? তো তোর মনে হয় আমি বললি সবই আমার কথা মেনে নিত? অবশ্যই নিত। আপনি বিয়েতে না করে কেউ জোর করতে পারতো না। তুরান এবার বুকে হাত বাঁধা অবস্থাতেই পিহুর দিকে খানিকটা ঝুঁকে গেল। এক ভ্রু উঁচু করে বিরক্তি সুরে বলল, তোকে কে বললো যে আমি মানা করিনি? তোর মতো পেতনিকে বিয়ে করার আমার কোনো শখ ছিল না। আমি মাকে না করেছিলাম, কি আমার কথা শোনেনি। আর তাছাড়া এসব যা কিছু হয়েছে সব দোষ তোর। তোর বোকামের জন্য আজ আমরা দুজনে বলি পাঠা হয়েছে। কে বলেছিল নাস্তা নাস্তা আমাকে জড়িয়ে ধরতে? আরে সেটা কি আমি ইচ্ছে করে ধরেছিলাম নাকি? আমি তো ভয় পেয়ে ধরেছিলাম। যে কারণে ধরিস না কেন, জড়িয়ে তো তুই ধরেছিলে। আমি কিন্তু তোকে জড়িয়ে ধরিনি। তাই এখানে আমার বিন্দু মাত্র দোষ নেই, এখানে সব দোষ তোর। এ পর্যায়ে দমে গেল পিহু। নিজের ভুলের জন্য এখন নিজের মাথায় দেওয়ালে ঠুকতে ইচ্ছে করছে। ঠিক এমন সময় আচমকায় তুরান পিহুর দিকে এগিয়ে আসতে লাগলো। হঠাৎ এহেন কাণ্ডে হকচকিয়ে গেল পিহু। তুরানকে এগিয়ে আসতে দেখে ভয়ে ভয়ে পেছোতে লাগলো। কাঁপা কাঁপা কণ্ঠে আঙ্গুল তাক করে বলল, আপনি এগোচ্ছেন কেন? আমি কিন্তু বিয়ে মানি না। মিথ্যে বদনাম ঘাড়ে নিয়ে আপনাকে আমি মোটেও স্বামী হিসেবে মানব না। তাই একদম আমার কাছে আসবেন না। বলতে বলতে পিহু ধপ করে খাটের উপর বসে পড়ল। তুরান তড়িৎ গতিতে ঝুঁকে গেল পিহুর দিকে। দুজনের মধ্যে এখন ইঞ্চি খানিকের দূরত্ব। সামান্যতম দূরত্ব রেখে তুরান নিচে কণ্ঠে বলল, কেন মানবি না? কারণ মিথ্যে বদনামে এসেছে আমার ঘাড়ে। আমি কোনো অপরাধ করিনি, তাহলে জোরপূর্বক এই সম্পর্ক কেন মানবো? তোর কি মনে হয় আমি কেন তোকে বিয়ে করেছে? জানি না আমি। কারণ যেটাই হোক, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। এরই মাঝে তুরান আরো খানিকটা সামনে ঝুঁকল। দুজনের নাক একে অপরের সঙ্গে সংঘর্ষ লাগলো হঠাৎ। পিহু সঙ্গে সঙ্গে চোখ খিচে বন্ধ করে নিল। মুহূর্তে তুরান পিহুর পেছন থেকে ল্যাপটপটা নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। তারপর পিহুর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই তো এমনভাবে বলছিস যেন তোর সাথে বাসর করার জন্য আমি মরে যাচ্ছি। লিসন, আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই বিহু। তোর মতো পেতনিকে আজীবনের জন্য নিজের ঘরে চাপিয়েছে, তার জন্য শুক্রিয়া আদায় কর। এর চেয়ে বেশি কিছু ভুলেও ভাবিস না। বলেই ল্যাপটপটা নিয়ে খাটের একপাশে বসে ল্যাপটপ অন করলো। পিহু ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে। তুরানকে আরাম করে বসতে দেখে পিহু এগিয়ে এসে কোমরে হাত রেখে বলল, ও আচ্ছা, তাই যদি হয় তাহলে আপনি এই রুমে কি করছেন? এই রুমে কি করছে মানে? এখন কি তোর জন্য আমি বাইরে সারা রাত থাকবো নাকি? এটা সিনেমা পেয়েছিস? তুই বলবি এই বিয়ে আমি মানি না, আর আমি বাংলা সিনেমার ভদ্র নায়কের মতো বারান্দায় গিয়ে শুব। সেটা হবে না। এটা ভেবে থাকলে মাথা থেকে ছেড়ে ফেল, কারণ আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আমি মোটেও সিনেমা পাইনি। সোজা কথা, আমি আপনার সাথে এক রুমে থাকবো না, ব্যাস। তো থাকিস না, আমি তোর পায়ে ধরে আটকে রেখেছি নাকি? পিহুর রাগ হলো। কণ্ঠে এক রাশ রাগ ঢেলে বলল, আমি কিন্তু সত্যি রুম থেকে চলে যাব। তো যা, কি আটকাচ্ছে তোকে? আপনি এমন তেড়া তেড়া কথা বলছেন কেন? আমার তেরা তেরা কথা বলতে ভাল লাগে, তাই। পিহুর রাগের পারদ তরতর করে বাড়ছে। তুরানের এই গা ছাড়া ভাব পিহুর রাগে একটু একটু করে ঘি ঢালছে। পিহু চাইছিল তুরান ওকে আটকাক, অধিকার নিয়ে বলুক, ঘর থেকে এক পাও বাইরে রাখবি না। আমরা দুইজন একই ঘরে থাকবো। ভালোবেসে পিহুকে কাছে টেনে নিক। কিন্তু তার কিছুই করল না লোকটা। উল্টো আরও পিহুকে চলে যেতে বলল। রাগে ফোঁস করতে করতে বিছানার অপর পাশে এসে ধপ করে শুয়ে পড়ল পিহু। তুরানের দিক থেকে মুখ ঘুরিয়ে উল্টো দিক ঘুরে ঘুমিয়ে পড়ল। আর যা ঝড় তুফান গেছে সব মিলিয়ে মাথাটা ঝিম ধরে আছে পিহুর। এখন একটা লম্বা ঘুমের খুব প্রয়োজন। কিছুক্ষণ পর তুরান ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রেখে পিহুর দিকে তাকালো। ঘুমের ঘোরে পিহু এপাশ ওপাশ ঘুরে তুরানের দিকে করে শুয়ে আছে। পিহুর দিকে একটু এগিয়ে গিয়ে কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো তুরান। কিছুক্ষণ নির্বিশেষ তাকিয়ে রইল পিহুর ঘুমন্ত মুখের দিকে। মাথাটা পিহুর কানের কাছে ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, তোকে দেখার তৃষ্ণা আমার আমৃত্যু মিটবে না বিহু। তোর মায়াবী মুখের দিকে তাকিয়ে আমি একজন মরহাসি কাটিয়ে দিতে পারি। এই কোন মায় আমাকে চড়ালে? তোর প্রেমের মরণ ব্যাধিতে আমি সম্পূর্ণ জর্জরিত। তোর প্রেমের অনলে পুরে গোটা আমিটাই ছারকার হয়ে গেছে। তুই যদি একবার অনুভব করতি সে তাহলে আর কখনো আমাকে পুরোনোর দুঃসাহস দেখাতি না। এটুকু বলে থামল তুরান। পিহু নরম গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, নিজের প্রেমের বৃষ্টিতে আগুন নিভিয়ে দিতে আমি অপেক্ষায় থাকবো।
তোর মনে তোর নামা প্রেমের বর্ষণ হওয়ার। আমি অপেক্ষায় থাকবো তোকে আপন করে পাওয়ার। ভালোবাসি পিহু পাখি, তোকে যে বড্ড বেশি ভালোবাসে। পিহুর কপালে আরও একটা ভালোবাসার পরশ এঁকে দিল তুরান। এরপর পিহুর মুখোমুখি হয়ে শুয়ে পিহুর দিকে তাকিয়ে রইল। এ রাতের অপেক্ষা সে এতগুলো বছর ধরে করেছে। আজ অবশেষে অপেক্ষার সমাপ্তি ঘটল। এ যেন দারুণ প্রশান্তিময় অনুভূতি। রাতটা তুরানের কেটে গেল পিহুকে দেখতেই। সকালে সবার আগে ঘুম ভাঙল তুরানের। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস, তাই দেরিতে ঘুমালেও ভোরে ঘুম ভেঙে যায় তার। অভ্যেস মোতাবেক আড়মোড়া ভেঙে উঠে বসল। পাশে তাকিয়ে দেখল ঘুম কাতুরে পিহু এখনো ঘুমিয়ে আছে। বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। শাড়ি পরে ঘুমানোর ফলে শাড়ি হাঁটু পর্যন্ত উঠে গেছে। শাড়ির আঁচলটাও সরে গিয়ে কোমর উদর স্পষ্ট উন্মুক্ত হয়ে আছে। সাত সকালে এহেন দৃশ্য চোখে পড়তেই মাথা হ্যাং হয়ে গেল তুরানের। বার কয়েক শুকনো ঢোক গিলে তড়িৎ নজর সরিয়ে নিল। এই মেয়ে কি তুরানকে চরিত্রহীন প্রমাণ করতে এভাবে শুয়ে আছে নাকি? এভাবে সব বের করে রাখার মানে কি? আশ্চর্য। কাঁপা কাঁপা হাতে তুরান শাড়িটা টেনে পিহুর পা ঢেকে দিল। আঁচলটাও টেনে উদর ঢেকে দিল। এতেই বুকের ভেতর ধড়ফড় করছে, হৃৎপিণ্ড বেগতিক হারে লাফাচ্ছে। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেল। এখানে বেশিক্ষণ থাকা ঝুঁকিপূর্ণ। পরে কন্ট্রোল হারিয়ে ভুলভাল কিছু করে বসলে পস্তাতে হবে, যা এই মুহূর্তে তুরান মোটেও চায় না। আগে পিহু সংসার জিনিসটা বুঝতে শিখুক, তারপর সম্পর্ক আগাবে তুরান, তার আগে নয়। পিয়াসা বেগমের ডাকে ঘুম ভাঙল পিহুর। আড়মোড়া ভেঙে উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9:38 বাজে। এত সময় একটানা ঘুমিয়েছে দেখে পিহু নিজেই অবাক। এদিকে পিয়াসা বেগম বকতে বকতে পিহু জামা কাপড় বের করতে লাগলেন। আর কত জ্বালাবি বলতো? এত বড় হয়ে গেছিস, এখনো তোর জ্ঞান বুদ্ধি হলো না? মরার মতো পড়ে যে ঘুমাচ্ছিস, আজ যে আমরা বাসায় ফিরবো সেই খেয়াল আছে? অনেক কিছু হয়ে গেছে এখানে, আর এক মুহূর্ত থাকতে চাই না। ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি। পিহুকে বকতে বকতে তিনি এক সেট জামা পিহুর হাতে ধরিয়ে দিয়ে বলেন। এরপর তাড়া দিয়ে বললেন, এটা নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো, একদম দেরি করবি না। জামাটা নিয়ে পিহু সোজা ওয়াশরুমে চলে গেল। ঘুম থেকে উঠে মায়ের আর বকুনি খাওয়ার কোনো ইচ্ছে নেই। রেডি হয়ে নিচে এসে দেখে সবাই বাহিরে উপস্থিত। এরপর হালকা নাস্তা করে যার যার লাগেজ হাতে নিয়ে বেরিয়ে পড়ল ফেরার উদ্দেশ্যে। অনেক কিছু হয়ে গেছে গ্রামে এসে, এখানে আর একদিনও থাকার সাহস কারণেই। তুরান আর পিহুকে একটা গাড়ি দিয়ে বাকি গাড়িগুলোতে পরিবারের অন্য সদস্যরা বসেছে। মূলত তুরান আর পিহুকে একাকী সময় দেওয়ার জন্য এই আয়োজন। যে পরিস্থিতিতে বিয়ে হলো তাতে ওদের দুজনের আলাদা সময় কাটানো প্রয়োজন। এতে করে সবটা মেনে নেওয়া সহজ হবে। তুরান গাড়ি স্টার্ট দিল সবার পরে। পিহু গাড়িতে উঠে বসা থেকেই গাল ফুলিয়ে আছে। কাল রাতে তুরানের কথাগুলো নিয়ে এখনো রেগে আছে সে। পিহুকে এমন চুপচাপ থাকতে দেখে আর চোখে একবার তাকালো তুরান। পিহুকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে মুচকে হাসলো, তবে সেটা পিহুর অগোচরে। পিহু কেন মুখ ফুলিয়ে বসে আছে সেটা তুরান খুব ভালো করেই জানে। তারপরেও না জানার ভান করে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? এমন ট্যাপা মাছের মতো মুখ ফুলে আছিস কেন? মনে হচ্ছে ফুলতে ফুলতে যে কোনো সময় ফিরে যাবে। তুরানের খোঁচা মারা কথা শুনে পিহু ফুঁসে উঠল। ঝাঁঝালো কণ্ঠে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুরান ভাই, একদম বাজে কথা বলবেন না। আমি আপনার উপর রেগে আছি, তাই আপনার সাথে কথা বলবো না আমি। বলেই পিহু ঠোঁটে আঙ্গুল চেপে বসে রইল। পিহুর এমন বাচ্চামো দেখে আরেক দফা মুচকি হাসল তুরান। পাগলিটা খেপে গেছে, এখন আর খেপানো উচিত হবে না। পরে বলা তো যায় না। মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে গেল, তার চেয়ে বরং থাক। ঝগড়াঝাটি বাড়িতে গিয়ে করার জন্য কথাগুলো জমা রাখল তুরান। ক্লাসে উদাসীন ভঙ্গিতে বসে আছে পিহু। দেখে মনে হচ্ছে গভীর কোনো চিন্তায় মগ্ন। মূলত পিহু গ্রাম থেকে ফেরার দিনের কথা ভাবছে। সেদিন পিহু আর তুরান একসাথে পায়ে পা মিলিয়ে বাড়িতে প্রবেশ করেছিল। দিনটা ছিল পিহুর জন্য একদম অন্যরকম অনুভূতিতে ঘেরা। এতদিন যেটা ছিল পিহুর মামার বাড়ি, এখন থেকে সেটা তার শ্বশুর বাড়ি। সম্পর্কের নাম পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়েছে অনুভূতিও। তুরান যখন পিহুর হাত ধরে পায়ে পা মিলিয়ে বাসায় প্রবেশ করছিল, পিহুর মনে এক অদ্ভুত প্রশান্তির দেখা মিলেছিল। এই প্রশান্তি, এই অনুভূতির নাম পিহু জানে না। কিরে পিউ পিউ, কি ভাবছিস? ভাবনার মাঝে আচমকা কারো গলার আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে চাইল পিহু। পাশে নিজের বেস্ট ফ্রেন্ড রূপাকে দেখিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। লম্বা ছুটির পরে আজই কলেজে এসেছে পিহু। রূপার আসতে দেরি হওয়াতে নিজের জায়গায় বসে পুরনো কথা ভাবছিল।
ঠিক তখনই রূপার কথায় পিহুর ভাবনায় ব্যাঘাত ঘটে। রূপার দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পিহু বলল, খবরদার বলে দিচ্ছি রূপু, আমাকে একদম পিউ পিউ বলবি না। আমার এত সুন্দর নামটাকে পুরো লেবুর আচার বানিয়ে দিয়েছিস তুই। আরেকবার যদি আমাকে পিউ পিউ বলিস তাহলে আমি তোকে রুই মাছ বলে ডাকবো, বলে দিলাম। আরে দোস্ত, রাগ করছিস কেন? আমি তো তোকে ভালোবেসে পিউ পিউ বলে ডাকি। আরে রাখ তোর ভালোবাসা, এই ভালোবাসার কোনো দরকার নেই আমার। ওদের কথার মাঝেই পিহুর পাশে সে ধপ করে কেউ একজন বসে পড়ল। আচমকা ঝড়ের গতিতে কারো আগমন দেখে ভয়ে চমকে উঠল পিহু। হকচকিয়ে বুকে থুথু দিয়ে পাশে তাকিয়ে দেখলো নুরি এসে বসেছে পাশে। নুরি হলো পিহুর আরেক বেস্ট ফ্রেন্ড। পুরো ক্লাসের মধ্যে ওরা তিনজনই বেশি ক্লোজ ফ্রেন্ড। একরাশ বিরক্তি নিয়ে নুরির দিকে চাইল পিহু। এই দুইজন ওর বেস্ট ফ্রেন্ড কম, ভূমিকম্প বেশি। হুটহাট ভূমিকম্পের মতো আগমন ঘটিয়ে পুরো কলিজা কাঁপিয়ে দেয়। ভয়ে কবে যেন পিহু হার্ট অ্যাটাক করে বসে। নুরির দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে পিহু বলল, এভাবে ধূপধাপ চলাফেরা কেন করিস? হার্ট অ্যাটাক করিয়ে মারবি নাকি? আর এতক্ষণে তোর আসার সময় হলো শাকচুন্নি? বাসায় বসে কি ঘোড়ার ঘাস কাটছিলি? নুরি পেছন থেকে পিহুকে জড়িয়ে ধরে বলল, আরে জান, রাগ কেন করছিস? রাস্তায় জ্যাম ছিল তাই লেট হয়ে গেছে। তা না হলে আমি ঠিক সময় চলে আসতাম, বিশ্বাস কর। তুই আর তোর বিশ্বাস দুটোই বেকার। ওরা আরো কিছু বলবে তার আগেই রূপা দুজনকে থামিয়ে দিয়ে বলল, আরে ছাড় না এসব তর্ক। আচ্ছা পিউ, এটা বল, বিয়েতে কেমন এনজয় করলে? আমি তো জানার জন্য খুব এক্সাইটেড। ইস, আমিও যদি যেতে পারতাম কত মজা হতো। নারুর অসুস্থ হবার আর সময় ছিল না, ধর। যাই হোক, তুই সব বলবি আমাকে, কেমন? আমার আর তর্স হয়েছে না। রূপার কণ্ঠে বিপুল উচ্ছ্বাস, যেন এই মুহূর্তে তাহমিনার বিয়ের বিষয়ে না শুনলে ওর কলিজাটা ফুটো হয়ে যাবে। রূপার কথা শেষ করতে নুরি বলে উঠল, হ্যাঁ রে, তাহু আপুর বিয়েতে আমারও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কলেজ ছুটি হওয়াতে আমিও নানুর বাড়ি চলে গিয়েছিলাম। আমি বিয়েটা এরই মধ্যে হয়ে গেছে। যাই হোক, বিয়েতে তো আর যেতে পারলাম না। এখন পিহুর থেকে শুনি মন ভালো করি। তুই বল পিহু। বলে পিহুর দিকে আগ্রহী চোখে তাকালো দুজন। এদিকে ওদের কথা শুনে পিহু নিজের অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা মনে পড়ে গেল। চোখের সামনে ভেসে উঠল গ্রামের ঘটে যাওয়া সেই ঘটনাগুলো। আবারও ভাবনার সাগরে ডুব দিল পিহু। যেন গভীর কোনো চিন্তায় মগ্ন সেই পিহুকে আবারও ভাবনায় মগ্ন হতে দেখে রূপা হালকা ধাক্কা দিয়ে বলল, কিরে, আবার কি ভাবতে বসলি? এখন আবার এটা বলিস না যে এই কিছুদিন আগের কথা তুই ভুলে গেছিস। পিহু আনমনেই বলে ফেলল, ওই দিনটা কিভাবে ভুলি আমি? যে দিনটা ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। পিহুর কথা শুনে ভ্রুকুচকে ফেলল রূপা। পিহুর কথার মধ্যে কিছু একটা লুকানো আছে, সেটা রূপা বেশ ভালো করে বুঝতে পারছে। পুরো ঘটনা জানতেই পিহুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি হয়েছে বলতো? আমি কেমন যেন একটা রহস্যের গন্ধ পাচ্ছি। রূপার কথা শেষ হতেই পিহু ডানে বামে তাকিয়ে পুরো ক্লাসে একবার নজর বুলিয়ে নিল। ক্লাসে অলরেডি সবাই উপস্থিত। অনেকদিন ছুটির পর আজ কলেজ খুলেছে, এজন্য আজ উপস্থিতির সংখ্যা তুলনামূলক বেশি। এত লোকের মাঝে কথা বলা ঠিক হবে না, তাছাড়া একটু পরেই ক্লাস শুরু হবে, স্যারও চলে আসবে। তাই পিহু উঠে দাঁড়িয়ে বলল, লাইব্রেরিতে চল, তোদের অনেক কিছু বলার আছে আমার। আর এইসব কথা এখানে বলা যাবে না। পিহুর কথা শুনে কুচকানো ভ্রু আরো কুচকে যায় রূপার। তবে আর কোনো প্রশ্ন না করে উঠে পিহুর সাথে চলে গেল, কারণ রূপা জানে পিহুকে কিছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই, ও নিজে থেকে সব বলবে। লাইব্রেরিতে হাঁ করে বসে আছে রূপা আর নুরি, যেন এই মাত্র পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখেছে দুজন। তাই যেন বিস্ময় কাটিয়ে উঠতেই পারছে না। কণ্ঠে এক রাশ অবাকের সুর ঠেলে রূপা বলল, এটা আমাদের কি শোনালি পিহু? তোর আর তুরান ভাইয়ের বিয়ে হয়ে গেছে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? রূপার দিকে তাকিয়ে পিহু নাক মুখ কুচকে বলল, এত অভিনয় করার কি আছে? যা সত্যি তাই বলেছি। এদিকে নুরি গালে হাত দিয়ে বসে আছে। পিহুর কথাগুলো বিচারের কিছুতেই হজম হচ্ছে না। বহু কষ্টে একটা বদহজম যুক্ত ঢোকিল। এরপর হা হুতাশ করে বলল, হাই হাই হাই, এসব কি বললি রে পিহু? আমার তো বিশ্বাসই হচ্ছে না। শেষে কিনা তুই তুরান ভাইয়াকে বিয়ে করে নিলি? সিরিয়াসলি? একবারও নিজের বান্ধবীর কথা ভাবলি না? হায় রে, আমার মনটা ভেঙে গেল। ইস, আমার কত স্বপ্ন ছিল তুরান ভাইয়ের সাথে প্রেম করার। আমার স্বপ্ন এভাবে শেষ হয়ে গেল। আমি তো কিছুতেই মানতে পারছি না। নুরির কথা শুনে ওর দিকে আগুন চোখে তাকালো পিহু, যেন নুরির কথা ওর একদম পছন্দ হয়নি। নুরির কথার মাঝে ওর পিঠে দুম করে একটা কিল মেরে বলল, শাকচুন্নি একটা।
তোর এত বড় সাহস, তুই আমার তুরান ভাইয়ের দিকে নজর দিস? নজর তো আগে থেকেই ছিল, নতুন করে দেইনি তো। খবরদার বলে দিচ্ছি নুরি, যদি আমার তুরান ভাইয়ের দিকে তোর ওই গলে যাওয়া আইসক্রিমের মতো বাজে নজর দিয়েছিস, তাহলে তোকে আমি মেরে শুটকি ভর্তা বানিয়ে ফেলবো, বলে দিলাম আমি। পরে গন্ধের তুরান ভাই তো অনেক দূরের কথা, কোনো পোকামাকড়ও তোর কাছে আসবে না। এদিকে বিহুর কিলটা এত জোরে ছিল যে নুরির কথা বন্ধ হয়ে গেছে। দাঁতে দাঁত চেপে ব্যথাটা হজম করে নিয়ে বলল, তাই বলে আমাকে মারবি? আমার কি দোষ? এখন তুরান ভাই যদি দেখতে সুন্দর হয় তাহলে আমি কি করব? তুরান ভাইয়ের জন্য আমি একা না, এই কলেজের আরো অনেকেই পাগল। সেই খবর কি তুই রাখিস? শুধু আমাকেই তোর চোখে পড়ে, তাই না? তুই কিন্তু পিহু আরো কিছু বলবে ঠিক এমন সময় বিকট আওয়াজে পিহুর ফোনটা বেজে উঠল। ফোনের শব্দ শুনে পিহু থেমে গেল। এবার ভ্রুকুচকে উকি দিল ফোনের দিকে। স্ক্রিনে তুরানের নামটা জলজল করতে দেখে আচমকা চোখ মুখ অন্ধকার হয়ে এলো তুরানের। কলটা দেখা মাত্রই খট করে কেটে মুখ ফুলিয়ে বসে রইল পিহু। এদিকে রূপা আর নুরি নিজেদের মধ্যে মুখ চাওয়াচাবি করছে। পিহুকে তুরানের ফোন কেটে দিতে দেখে ভীষণ অবাক হয়েছে দুজন। কৌতূহল দামাতে না পেরে রূপা বলেই ফেলল, কাহিনী কি বলতো? তুই তুরান ভাইয়ের ফোন কাটলি কেন? কথা বলবো না তোর সাথে, তাই কেটে দিয়েছি। কিন্তু কেন? রেগে আছি আমি। উনি একটা খারাপ লোক। গ্রাম থেকে ফেরার পর দিনই সকালে সে ঢাকা চলে গেছে। আমি আর উনি তো একই রুমে ছিলাম, কিন্তু বাজে লোকটা আমার সাথে দেখা না করে চলে গেল। একটাবার তো ডেকে বলতে পারতো, পিহু আমি চলে যাচ্ছি। বলে গেলে কি এমন ক্ষতি হতো? পাষাণ মানব একটা। উনি আমায় একদম পছন্দ করেন না, তাই আমিও আর ওনার সাথে কথা বলবো না। পিহুর কথা শুনে নুরি লাফিয়ে উঠল, উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে বাহ, এ তো মেঘনা চাইতেই জল। তোর আর তুরান ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, এর মানে আমি একটা চান্স পেলাম। থ্যাংক ইউ পিহু, তুই ঝগড়া কন্টিনিউ কর কেমন, তাহলে আমি একটা চান্স নিতে পারবো। এমনিতেই পিহুর মেজাজ খিটখিটে হয়ে আছে, তার উপর নুরির কথায় পিহুর মেজাজ যেন এবার আরো বিগড়ে গেল। নুরির কান টেনে ধরে রাগে হিসিস করে বলল, একটা কথা কানে মাথায় চোখে সহ পুরো শরীরে ঢুকিয়ে নে নুরি। তুরান ভাই শুধু আমার, আমার মানে শুধুই আমার। শত ঝগড়া হলেও সে আমার, তাই কোনো চান্স নিয়ে লাভ নেই। কারণ আমি তো তাকে ছাড়ছি না, বেঁচে থাকতে কোনোদিনও ছাড়বো না তাকে আমি। এত পাশার কেন হচ্ছিস ভাই? উনি আমার ব্যক্তিগত সম্পদ, তাই। দুজনের ঝগড়া বাড়াবাড়ি পর্যায়ে যেতে দেখে দুজনকে থামিয়ে দিল রূপা। দুজনার মাঝখানে ঢুকে সরিয়ে নিয়ে বলল, তোদের এত ঝগড়া কেন হয় বলতো? সারাক্ষণ শুধু ঝগড়াই করতে পারিস। তোরা এখনো বড় হলি না? এরই মাঝে পিহুর ফোনটা আবার বেজে উঠল। তাকিয়ে দেখলো এবার প্রয়াস ফোন করেছে। পিহুর ফোনে ভাইয়া নাম ভাসতে দেখে চোখ জোড়া জলজল করে উঠল রূপার। আখি দুয়ারে ভেসে উঠল একরাশ মুগ্ধতা। এরই মাঝে ফোনটা নিয়ে রিসিভ করে কানে চেপে ধরল পিহু। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই বনু? সে কখন থেকে খুঁজে যাচ্ছি, কিন্তু পাচ্ছি না। দেখলাম ক্লাসেও নেই। ক্লাসে পাবে কি করে? আমি তো লাইব্রেরিতে আছি। ও আচ্ছা, চলে আয়, বাসায় যেতে হবে। আজ আর ক্লাস করতে হবে না। তুমি নিচেই দাঁড়াও, আমি আসছি। এটুকু বলে ফোনটা কাটলো পিহু। ব্যাগটা কাঁধে নিয়ে সোজা দরজার দিকে হাঁটা দিল। এমনিতে মন মেজাজ ভালো না। কলেজে এসেছিল যাতে রূপা আর নুরির সাথে আড্ডা দিলে মন ভালো হয়ে যায়, কিন্তু এখানে এসে তো মেজাজটা আরো বেশি বিগড়ে গেল। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে যেতে যেতে বলল, আসি আমি, ভাইয়া নিতে এসেছে, কাল দেখা হবে। বলে আর কাউকে কিছু বলতে না দিয়ে দ্রুত পায়ে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল পিহু। নিচে এসে দেখলো প্রয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছে। পিহুকে আসতে দেখে ফোনটা পকেটে পুরে নিয়ে বলল, চল। পিহুর একটা হাত ধরে গেটের দিকে পা বাড়ালো। 2 কদম গিয়ে হঠাৎ চলন্ত কদম জোড়া থামিয়ে দিল প্রয়াস। ওর কেন জানি মনে হচ্ছে কেউ একজন ওকে গভীর চোখে পর্যবেক্ষণ করছে। ঘাড় ঘুরিয়ে পেছনে দোতলার বারান্দায় তাকালো একবার। বারান্দার পিলারের পেছনে কেউ একজন আছে। প্রয়াসকে তাকাতে দেখে নিজেকে আড়াল করতে পিলারের পেছনে দাঁড়িয়েছে। তবে যার চোখ ফাঁকি দিতে লুকানোর এত প্রচেষ্টা, সে তো তার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখেই ফেলেছে। এবং নিজেকে লুকিয়ে রাখা ব্যক্তিটা কে সেটা প্রয়াস খুব ভালো করেই জানে। সামনে ফিরে মুচকি হাসলো প্রয়াস। মাথা ডানে বামে নাড়িয়ে হাসতে হাসতে চলে গেল। প্রয়াস চলে যেতেই পিলারের পেছনে লুকিয়ে থাকা ব্যক্তিটি বাইরে বেরিয়ে এলো। তার ঠোঁটেও মুচকি হাসি। অনেকদিন পরে পছন্দের মানুষকে দেখে মনটা প্রশান্তিতে ছেয়ে গেছে। বাসায় ফিরে নিজের ঘরে ঢুকতেই আচমকা চমকে উঠল পিহু। সামনে দাঁড়ানো ব্যক্তিকে দেখে চোখ জোড়া বড় বড় হয়ে গেল মেয়েটার।
চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। পিহু বিস্মিত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এটা কিভাবে সম্ভব? পিহুর কাছে মনে হচ্ছে যেন সে স্বপ্ন দেখছে। সামনে দাঁড়ানো ব্যক্তি এখানে কিভাবে আসলো? তার তো এখানে আসার কথা ছিল না। সবকিছু কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। যত সময় গড়াচ্ছে পিহুর মনের বিস্ময় ধীরে ধীরে ভয়ে পরিণত হচ্ছে। সামনে দাঁড়ানো ব্যক্তিকে আগুন চোখে তাকিয়ে থাকতে দেখে পিহুর হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল বহুগুণ। ভয় হচ্ছে পিহুর, ভীষণ ভয় হচ্ছে। এই কয়দিন যে দুঃসাহসিকতা সে দেখিয়েছে তার ফল এবার ভোগ করতে হবে। ভাবতেই পুরো দেহ কেঁপে উঠল পিহুর। পিহুর কাঁপুনির মাঝেই ওর হাতটা খপ করে ধরে ফেলল সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। এতে যেন পিহুর কাঁপুনি আরও বেড়ে গেল। এই লোকের হাবভাব ভালো না, আবার থাপড় টাপড় মেরে দেবে নাকি? অদৃশ্য আতঙ্কে পিহু কেঁদে দিবে দিবে ভাব। অসহায় চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। পিহুর সে অসহায় নজরের পরোয়া না করে হাতটা চেপে ধরে টানতে টানতে সে নিয়ে গেল পিহুকে। সামনের ব্যক্তির এমন কঠিন মুখ দেখে পিহু বুঝে গেছে আজ আরও রক্ষে নেই। পিহুকে টানতে টানতে রুমে নিয়ে এসে হালকা ধাক্কা দিয়ে হাতটা ছেড়ে দিল তুরান। এরপর ঠাস করে দরজা আটকে দিয়ে ঘুরে দাঁড়ালো। এদিকে পিহুর ভয় নাজেহাল অবস্থা। খাটের মাথার পাশে দাঁড়িয়ে ভয়ে থরথর করে কাঁপছে। তুরানকে দরজা আটকাতে দেখে ভয়টা যেন আরো কয়েক ধাপ বেড়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখলো বাঁচার কোনো রাস্তা আছে নাকি, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রাস্তাই নেই বাঁচার। এলোমেলো চোখে আরো একবার পুরো ঘরে নজর বোলালো পিহু। তৎক্ষণাৎ নজরে পড়ল বেলকনির দরজা। দরজাটা হাট করে খোলা। দৌড় দেবে কি? বেলকনিতে গেলে তো আর তুরান ওকে ধরতে পারবে না ভেবেই দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পিহু। কিন্তু পিহুর শেষ আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে তুরান এসে খপ করে পিহুর এক হাত ধরে ফেলল। হ্যাঁচকা টানি হাতটা মুড়িয়ে পেছনে মুচড়ে ধরে বলল, ব্যাগের মতো খুব লাফিয়েছিস এতক্ষণ। এবার বাচ্চার মতো যে মুখটা আছে সেটা খোল আর ফটাফট বল, এই দুঃসাহস কিভাবে দেখালি? তুরান কথাগুলো শান্তভাবে বললেও ও চোখ দুটো রাগে লাল হয়ে আছে। স্বাস্থ্যবান মুখটাও কিছুটা শুকিয়ে গেছে যেন। ক্লিন শেভ, গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে। কেমন যেন অদ্ভুত উদ্ভ্রান্তের মতো লাগছে। এদিকে তুরানকে এত রাখতে দেখে ভয়ে পিহুর মুখ থেকে কথাই বের হচ্ছে না। বলতে চেয়েও কিছু বলতে পারছে না। পিহুকে কিছু না বলতে দেখে এবার তুরান ধমকে উঠল। ধমক দিয়ে বলল, কি হলো? এখনো কোনো কথা বলছিস না কেন? তুরানের ধমক শুনে কেঁপে উঠল পিহু। মিনমিন স্বরে বলল, কি করেছি আমি? এত ধমকাচ্ছেন কেন? তুরান আরও একটু পিহুর কাছে এগিয়ে এলো। দুটো দেহ লেপটে গেল একে অপরের সাথে। হাতটা আরও একটু শক্ত করে চেপে ধরে বলল, কি করেছিস জানিস না তুই? সিরিয়াসলি বিহু, এটা আমাকে বিশ্বাস করতে হবে? তুই এতটাও নাদান নোস যা আমি কিসের কথা বলছি তুই বুঝতে পারবি না। এবার নাটক নাও করে বল, ফোন কেন ধরছিল না আমার? শুকনো একটা ঢোক গিল পিহু। ভয়ে গলাটা শুকিয়ে গেছে মেয়েটার। কোনো মতে ঢোক গিলে আমতা আমতা করে বলল, রাগ করে ধরিনি। পিহুর কথা শুনে ভ্রুকুচকে গেল তুরানের। হাতের বাঁধন কিছুটা ঢিলে হয়ে আসলো এবার। পিহুর দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে রাগ করেছিস মানে? আর কিসের জন্য বা রাগ করলি? জানাতে ইচ্ছুক নই। পিহু দৃষ্টি এলোমেলো। মনে মনে কথা সাজাচ্ছে, কিন্তু যুক্তিপূর্ণ কোনো কথাই সাজিয়ে উঠতে পারছে না। সবকিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। পিহুর এই এক সমস্যা। গোপনে কত শত গালি দেয় তুরানকে, কত শত পরিকল্পনা করে তুরানকে সায়স্তা করার, কিন্তু সামনে আসলেই সব গুলিয়ে জগা খিচুড়ি হয়ে যায়। পিহুকে জবাব দিতে না দেখে তুরানের সরু দৃষ্টি আরো শুরু হয়ে এলো। জবাব পেতে দেরি হওয়ায় রাগের পারো তরতর করে বেড়ে গেল। দাঁতে দাঁত চেপে বাজখায় গলায় ধমকে উঠল। কথা বলছিস না কেন বেয়াদব? আচমকা তুরানের ধমকে দৃশ্যমান রূপে কেঁপে উঠল পিহু। কথাগুলো সব গলার কাছে আটকে গেল। অধৈর্য তুরান পিহুর ঘাড়ের কাছে চুলের গোছা খামচে ধরল। দুজনের ওষ্ঠ একে অপরের সঙ্গে ছুঁই ছুঁই। ওষ্ঠে ছোঁয়া লেগেছে কি? হ্যাঁ, লেগেছে তো, তবে তার গভীরতা ছিল খুবই ক্ষীণ। নিজেদের মধ্যকার সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে পিহুকে সর্বোচ্চ নিজের সাথে মিশিয়ে নিল তুরান। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, আমাকে রাগালে পরিণাম কিন্তু খুব খারাপ হবে বিহু। আমি এমন কিছু করে ফেলবো যা হয়তো তোর প্রতি অন্যায় হয়ে যাবে। তবে কসম, আমি নিজের রূপে আসলে তোর সর্বস্ব লুটে নেব বিহু। তখন কিন্তু কেঁদেও কুল পাবি না। পিহু চোখ দিয়ে এবার গড়গড়িয়ে অশ্রু ঝরে পড়ল। মুহূর্তেই ফুপিয়ে উঠে বলল, আপনি একটা খারাপ লোক। ফোন ধরিনি, বেশ করেছি আমি। আপনি সেদিন আমাকে না বলে ঢাকা চলে গেলেন কেন? আমার বুঝি কষ্ট হয় না? আমি রাগ করেছি আপনার উপর, তাই ফোন ধরিনি। আর ধরবো না আমি আপনার ফোন। আপনার সাথে কথা বলবো না আমি।
একদমই কথাগুলো বলেই অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল পিহু। অভিমানে বুকটা ভারী হয়ে উঠেছে। রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। তুরান ওকে না বলে কেন চলে গেছিল? বলে গেলে কি হতো? এই কষ্ট পিহু কিছুতেই ভুগতে পারছে না। চোখ দুটো জ্বলছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। উপরের দিকে তাকিয়ে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করলো পিহু, কিন্তু কোনো লাভ হলো না। চোখ দুটো একটু বেশি বেমানি করছে। সময়টা তখন দ্বিপ্রহর। বাহিরে সূর্যের তীব্র উত্তাপে দুজন ঘেমে নিয়ে একাকার। তুরান শান্ত চোখে তাকিয়ে রইল পিহুর দিকে। অতিরিক্ত গরমে পিহুর নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। সূর্যের এক ফালি আলো জানালা ভেদ করে সোজা এসে পড়েছে পিহুর মুখে। ফর্সা নাকে ঘামের ফোঁটাগুলো সকালের সবুজ ঘাসের ওপর শিশিরের বিন্দুর মতো লাগছে। এরপর তুরানের নজর গেল পিহুর চোখের দিকে। কত অবলীলায় অশ্রু কণাগুলো গড়িয়ে পড়ছে। সূর্যের তীক্ষ্ণ আলোতে পিহুর চোখে চিকচিক করতে থাকা পানির কণাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বুকের ভেতর ধক করে উঠল তুরানের। এই চোখে পানি যে তুরান একদম সহ্য করতে পারে না। বুকটা ক্ষতবিক্ষত হয়ে যায়। পিহুকে বোঝাতে নিজের পক্ষে তুরান কিছু বলবে তার আগে পিহু বলতে শুরু করলো, জানেন, আপনার দেয়া আঘাতগুলো আমাকে ঠিকই কতটা কষ্ট দেয়। বুকে খুব ব্যথা করে, আমার দম আটকে আসে আমার। আপনার মতে আমি এখনো বাচ্চা। হ্যাঁ, আমি মানলাম আমার বুদ্ধি কম, মানলাম আমি বাচ্চামো করি, মানলাম আমি গুছিয়ে সংসার করার মতো কোনো গুণ আমার মধ্যে নেই। আর এটাও মানলাম যে আমাদের বিয়েটাও হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে। কিন্তু তাই বলে কি আমাকে একটা সুযোগ দেওয়া যায় না? আপনি তো বড়, আপনি তো শেখাবেন আমায়, সব বুঝিয়ে দেবেন। আপনি বুঝিয়ে দিলে তো আমিও সংসারটা আপন করে নিতে পারি। কিন্তু আপনি তা না করে আমাকে অবহেলা করছেন। বারবার বুঝিয়ে দিচ্ছেন আপনার জীবনে আমি অযাচিত মূল্যহীন কোনো জড়বস্তু। তা না হলে ঢাকা যাওয়ার আগে অন্তত একবার আমায় বলে যেতেন। যতই হোক আমি আপনার স্ত্রী, কিন্তু আপনি হয়তো বলার প্রয়োজন বোধ করেননি। আপনার চলে যাওয়ার খবর আমার অন্য কারো থেকে শুনতে হলো কেন? রাতে তো একই ঘরে ছিলাম, তাহলে আপনার কাছে তো আমার কোনো গুরুত্বই নেই। সব থেকে বড় কথা, আপনি তো আমায় ভালোই বাসেন না। কথাগুলো বলতে বলতে মাথা নিচু করে নিল পিহু। এই চোখ দুটো আজ খুব বেশি বেমানি করছে। পিহুর কথাই শুনছে না। এত চেষ্টা করেও কান্নাগুলোকে আটকাতে পারছে না। তারা যেন বাইরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। শেষ চেষ্টা করলো পিহু কান্না আটকানোর, কিন্তু ব্যর্থ হলো। পিহুর সকল প্রচেষ্টা ভেঙে আপন গতিতে ঝরতে শুরু করলো তারা। এ পর্যায়ে পিহু ফুপানোর পরিবর্তে শব্দ করে কেঁদে ফেলল। এদিকে তুরান হতবাক, কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তুরান তো এত কিছু ভেবে এটা করেনি। ও তো শুধু চেয়েছিল পিহু ওর গুরুত্বটা বুঝুক। তুরান না বলে চলে গিয়ে দেখতে চেয়েছিল পিহু ওকে মিস করে কিনা, তুরানের জন্য ছটফট করে কিনা। কিন্তু এই মেয়ে যে মনে মনে অভিমানের পাহাড় জমিয়ে বসে আছে সেটা তুরান স্বপ্নেও ভাবেনি। যদি জানতো যে তার এই ছোট্ট একটা কাজের জন্য পিহু কষ্ট পাবে, কান্না করবে, তাহলে এমন কাজ করার দুঃসাহস তুরান কখনো দেখাতো না। এখন নিজের উপরে রাগ হচ্ছে তুরানের। পিহুকে বোঝাতে সে এগিয়ে এসে বলল, পিহু, শোন আমার কথা। আসলে আমি জানেন, এই ছোট্ট মনেও অনেক কষ্ট হয়, জানেন, অভিমান হয়। কিন্তু আফসোস আমি ছোট বলে আপনি আমাকে অবহেলা করে গেলেন। একবারও বোঝার চেষ্টা করলেন না আমায়। কি এমন ক্ষতি হতো আমায় একটু বুঝলে, আমার সাথে একটু মানিয়ে নিলে? খুব বেশি ক্ষতি হতো। তুই তো বলেছিলে এই বিয়ে তুই মানিস না। জেদের বসে বলেছিলাম। আপনার কি উচিত ছিল না একটু অধিকার দেখানোর? এটুকু বলে থামল পিহু। দুই হাতের উল্টো পিঠিয়ে চোখ মুছে ভেজা কণ্ঠে বলল, আমি ওই বাড়ি যাচ্ছি, একটু একা থাকতে চাই। আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ালো। কান্নাগুলোর ওপর পিহু চরম বিরক্ত। এখন রুমে গিয়ে একান্তে কান্না না করলে মন হালকা হবে না। পিহু চলে যাওয়ার দিকে কিছুক্ষণ ব্যথাত চোখে তাকিয়ে রইল তুরান। এই সামান্য ব্যাপার এত দূর গড়াবে সেটা তুরান ভাবতেই পারেনি। বিগত 5 দিন ধরে পিহু ওর ফোন ধরছে না। পিহুকে দেখার জন্য, একটু ওর আওয়াজ শোনার জন্য তুরানের বুকটা ভীষণ ছটফট করছিল। কিন্তু এই মেয়েটা কথাই বলছিল না। তাই আর থাকতে না পেরে বুকে ঝড় থামাতে তুরান পাগলের মতো ছুটে চলে এসেছে ঢাকা থেকে রাজশাহী। এসেছিল তো ওর পূর্ণ আধরা দুঃসাহসিকতা দেখানোর জন্য, পিহুকে শাস্তি দিতে। কিন্তু এদিকে যে পিহু উল্টো তুরানের ওপরে অভিমান করে বসে আছে সেটা তুরান বুঝতে পারেনি। রেগে হাতের ফোনটা একদিকে ছুঁড়ে ফেলে দিল তুরান। ফ্লোরে পড়ে ফোনটা 3 টুকরো হয়ে 3 দিকে ছড়িয়ে পড়ল। হাতের কাছে রাখা ফুলদানিটাও হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল। ফুলদানিতে তাজা গোলাপ ফুল ছিল। তার একটা কাঁটা হাতে লেগে
হাত হালকা কেটেও গেল তুরানের, কিন্তু সেদিকে যেন তার বিন্দু মাত্র হুঁশ নেই। বারবার পিহুর কান্নারত মুখটা চোখের সামনে ভাসছে। খাটের উপর বসে মাথা চুল খামছে ধরল তুরান। উফ, সংসার জীবন এত জটিল কেন? আর মেয়েদের মধ্যেই বা এত প্যাচ কেন? সহজ একটা কথা পেঁচাতে পেঁচাতে কোন দিকে নিয়ে যায় এরা? এখন এই পাগলিকে মানাতে তুরানের কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। নিজের ঘরের বেলকনিতে বেশ আয়েসি ভঙ্গিতে বসে আছে প্রয়াস। হাতে তার ফোনটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর কল লিস্ট থেকে একটা নাম্বার বের করে ডায়াল করলো। রিং হচ্ছে, তবে ওপাশের ব্যক্তি বোধহয় মহা ব্যস্ত। তার ফোন ধরার সময় নেই। ভ্রু কুঁচকে গেল প্রয়াসের। এত কিসের ব্যস্ততা যে তার ফোন ধরার সময় নেই? বাঁচতে বাঁচতে কেটে গেল ফোনটা। একই নাম্বারে আবার ডায়াল করলো প্রয়াস। কিছুক্ষণ রিং বাজার পর রিসিভ হলো ফোনটা। ওপাশ থেকে ভেসে এলো একটা মিষ্টি মেলি কণ্ঠ। হ্যালো, ফোন ধরছিলে না কেন? কেন ধরবো? মজা করছো আমার সাথে? বালাইশা, তুমি কি আমার বেয়াই নাকি যে মজা করব? তাই? তাহলে সামনে কেন আসছো না? এই লুকোচুরি কেন? বলেছি তো, নিজের বাবা মাকে সাথে করে নিয়ে আমার বাড়ি আসো, তখন সামনে যাব। তার আগে তোমাকে আর দেখা দিয়েছি না। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুমি তো জানো আমি এখনো কোনো চাকরি করি না। এই মুহূর্তে বিয়ের কথা বাসায় বলবো কিভাবে? আর তাছাড়া তোমার বাবা কি একটা বেকার ছেলের সাথে তোমায় বিয়ে দেবে? এত কিছু জানি না আমি। তোমাকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না, তাই বিয়ে মাস্ট। আগে বিয়ে করো, তারপর সব। বাই। বলে অপর পাশ থেকে খট করে ফোনটা কেটে দিল। ফোনের দিকে হতাশার চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রয়াস। মেয়েটা কিছুদিন হলো বিয়ের জন্য পাগল হয়ে গেছে। আজকাল সে নাকি প্রয়াসকে নিয়ে ইনসিকিউর ফিল করছে, তাই যত দ্রুত সম্ভব বিয়ে করে নিতে বলছে। এই জেদ ধরে দেখা করা বন্ধ করে দিয়েছে। কিছুতেই সামনে আসছে না, কারণ সে জানে প্রয়াস বেশি দিন তাকে না দেখে থাকতে পারবে না। তাই এই কায়দা করছে। চিন্তায় পড়ে গেল প্রয়াস। এখন বাসায় বিয়ের কথা বলবে কিভাবে? কিছুদিন আগে পিহু আর তুরানের সেই অনাকাঙ্ক্ষিত বিয়ে নিয়ে তার বাবার মনে এখনো সংশয় আছে। এই মুহূর্তে প্রয়াস নিজের বিয়ের কথা তুললে তার বাবা কি তাকে আস্ত রাখবে? ভাবনায় পড়ে গেল প্রয়াস। পিহু কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে এসে দরজা আটকে দিল। প্রয়াস বেলকনিতে বসে দরজার দিকে মুখ করেই ভাবছিল। এমন সময় পিহুকে কাঁদতে কাঁদতে যেতে দেখে ভ্রু কুঁচকে গেল তার। সঙ্গে সঙ্গে বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। কি হলো তার বোনের? ব্যস্ত পায়ে হেঁটে এলো পিহুর রুমের সামনে। হাত দিয়ে দরজা ধাক্কা দিয়ে বলল, বনু, কি হয়েছে? কাঁদছিস কেন তুই? আর তুই তো তোর তুরান ভাইয়ের সাথে গিয়েছিলি, সে কোথায়? বনু, কাঁদছিস কেন বল? ভাইয়াকে বলবি না? এমন সময় আচমকা প্রয়াসের পেছনে এসে দাঁড়ালেন আসলাম সাহেব। গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? হঠাৎ বাবাকে নিজের পাশে দেখে চুপ হয়ে গেল প্রয়াস। তুরান আর তার বোনের মধ্যে কিছু একটা হয়েছে, সেটা প্রয়াস বেশ বুঝতে পারছে। তবে বাবাকে এটা বুঝতে দেওয়া যাবে না। তার বাবা এমনিতেই এই বিয়েতে রাজি ছিলেন না। এখনও বিয়ের বিষয়টা মন থেকে মেনে নিতে পারেননি। এখন দুজনের মধ্যে ঝামেলা হয়েছে শুনলে পরিস্থিতি আরও ঘেটে যাবে। তাই কথা ঘুরিয়ে নিয়ে প্রয়াস বলল, কিছু না বাবা, আসলে বনুর ঘরে আমার ল্যাপটপটা ছিল, সেটা নিতে এসেছিলাম। কিন্তু বনু মনে হয় ওয়াশরুমে গেছে। সমস্যা নেই, পরে নেব। তুমি চলো, মা ডাকলো একটু আগে। প্রয়াসের কথায় সন্দেহ চোখে তাকালেন আসলাম সাহেব। তবে তার সন্দেহ গভীর হলো না, কারণ তখনই নিচ থেকে বিয়াসা বেগম ডেকে উঠলেন তাকে। স্ত্রীর ডাক শুনে আসলাম সাহেব আর কিছু না বলে নিচে চলে গেলেন। বাবা চলে যেতেই বুকে হাত রেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল প্রয়াস। আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। পিহু দরজার দিকে একবার তাকিয়ে কিছু একটা ভাবল। ওকে ডেকে আর লাভ নেই। এখন যাকে নিয়ে সমস্যার সমাধান হবে তাকেই ডাকতে হবে ভেবে পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করতে করতে নিজের রুমে চলে গেল প্রয়াস। নিশুতি রাত, নিস্তব্ধ চারিদিক। আশেপাশে নেই কোনো আলোর চিহ্ন। আকাশে আজ পূর্ণিমা চাঁদ উঠেছে। কৃত্রিম আলো না থাকলেও চাঁদের উজ্জ্বল আলোয় পুরো ঘর আলোকিত হয়ে আছে। ভরা পূর্ণিমার আলোয় ঘরে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। এখন সময় রাতে দ্বীপ্রহর। বাসার সবাই ঘুমে বিভোর, জেগে নেই কেউ। এই নিস্তব্ধ রাতে দূর থেকে কিছু বেওয়ারিশ কুকুরের ডাক শোনা যাচ্ছে শুধু। রাতে হয়তো কাউকে বেরোতে দেখে আপন গতিতে ঘেউ ঘেউ করছে। আধারিয়া রাতে নিস্তব্ধতায় কুকুরের ডাকের পাশাপাশি হালকা খোপানোর আওয়াজ ভেসে আসছে বাতাসে। সেদিকে পূর্ণ দৃষ্টিতে তাকালে তুরান। ঘুমিয়ে আছে পিহু।
কিন্তু ঘুমের মধ্যেও থেকে থেকে হালকা খোঁপাচ্ছে। পিহু যে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে সেটা তুরান বেশ বুঝতে পারছে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে এগিয়ে এলো তুরান। পিহুর মাথার পাশে বসে মুখের উপর পড়ে থাকা অবাধ্য এলোমেলো চুলগুলো গুছিয়ে দিল। বেঘরে ঘুমাচ্ছে পিহু। অতিরিক্ত কান্নার ফলে এখনো থেকে থেকে ফুঁপিয়ে উঠছে। তুরানের মনে উঠল প্রলয়কারী ঝড়। ঝড়ের তাণ্ডবে বুকের বাপাশে থাকা মন নামক বস্তুটা কেঁপে কেঁপে উঠছে বারবার। এই ঝড়টা থামানো দরকার, যত দ্রুত সম্ভব থামানো দরকার। আর এই অশান্ত ঝড় শান্ত করতে পারে একমাত্র পিহু নামক তুরানের প্রাণ পাখিটাই। ভাবতে ভাবতে পিহুর পাশে আস্তে করে শুয়ে পড়ল তুরান। এক টানে পিহুকে কাছে নিয়ে এসে মাথাটা বুকের সাথে চেপে ধরল। এখন শান্তি লাগছে। বেপরোয়া ঝড়টাও যেন শক্তি হারিয়ে নেতিয়ে পড়ছে ধীরে ধীরে। পিহুর ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কপালে একটা ভালোবাসার পরশেকে দিল তুরান। পিহুর মুখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, আমার পিহু পাখি যে এত বেশি অভিমান হয়ে গেছে সেটা তো আমি জানতামই না। আমার ছোট্ট পাখিটা দেখছে অভিমান করতে শিখে গেছে। এই খবর না রাখার জন্য এই পাপির কি শাস্তি প্রাপ্য? কোষে একটা চুমু দিলে কি শাস্তি দেওয়া হবে নাকি অন্য কিছু? আনমনে হাসল তুরান। পিহুকে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুই কেন বড় হচ্ছিস না পিহু? আর কত অপেক্ষা করব তোর বড় হওয়ার? এ দেখ না, তুই আমার ওপর অভিমান করেছিস, কিন্তু আমি তোর অভিমান ভাঙাতে তোকে কাছে টানতে পারছি না। আমার ভালোবাসা দিয়ে তোর সব রাগ অভিমান ভুলিয়ে দিতে পারছি না। তুই ছোট বলে তোর কাছে ভালোবাসা প্রকাশ করতে পারছি না। কাছে গেলে যদি তোর কোনো ক্ষতি হয় সে ভয়ে নিজেকে গুটিয়ে রেখেছে। তোর বড় হওয়ার অপেক্ষা করছে। এভাবে কতদিন চলবে বল? আমারও তো ইচ্ছে করে তোকে কাছে পেতে, তোকে আপন করে নিতে, নিজের ভালোবাসে তোকে রাঙিয়ে দিতে। শুধুমাত্র তুই ছোট বলে সবকিছু থেকে নিজেকে সংযত রেখেছে। এসব কি তুই বুঝিস না? বুঝিস না? বুঝলে এমন অভিমান করে থাকতে পারতি না। থেমে গেল তুরান। সামান্য বিরতি নিয়ে ফের বলতে লাগলো, জানিস, এই কয়দিন তোর মুখটা না দেখে, তোর গলার আওয়াজ না শুনে বুকের ভেতর কতটা ছটফট করছিল আমার। দম বন্ধ আসছিল, শ্বাস নিতে পারছিলাম না, ঘুমাতে পারছিলাম না। এই কটা রাত নির্ঘুম কাটিয়েছে, সহ্য করতে না পেরে ছুটে চলে এসেছে। আর এসে দেখছে এখানে তুই অভিমান করে বসে আছিস। এটা কি ঠিক? তাড়াতাড়ি বড় হয়ে যা না বিহু, তাহলে তার কোনো বাধা থাকে না। তখন দেখবি তোকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেব না, প্রমিস। পিহু নিরুত্তর। কেমন যেন বিড়াল ছানার মতো গুটিয়ে গেছে তোরানের বুকে। ঘুমকাতরে মেয়েটা তোরানের আর্তনাদগুলো শুনল কিনা কে জানে। হয়তো শুনেছে, অথবা কিছুই শোনেনি। ফোন হাতে বেলকনিতে হতভম্ব হয়ে বসে আছে প্রয়াস। বিগত 1 ঘন্টা ধরে একটা নাম্বারে ডায়াল করে যাচ্ছে, কিন্তু অপর পাশের ব্যক্তির যেন তাতে কোনো মাথা ব্যথাই নেই। নিষ্ঠুরের মতো বারবার ফোন কেটে দিচ্ছে। শেষে একটা খুদে বার্তা দিয়েছে। তাতে লেখা আছে, আগে বীর পুরুষের মতো বাসায় বিয়ের কথা বলো, তারপর অন্য কথা। তার আগে তোমার সাথে কোনো কথাই নেই। প্রেম তো অনেকদিন করলাম, এবার বিয়ে করব। এরপর ফোন অফ করে রেখেছে। তখন থেকে প্রয়াস এমন হতভম্ব হয়ে বসে আছে। কিছুক্ষণ সেভাবেই বসে থাকার পর সামনের দিকে সামান্য ঝুঁকে গেল। 2 আঙ্গুলে মাথাটা চেপে ধরে নিজে নিজেই বিড়বিড় করল, এই মেয়েটা আমাকে চরিত্রহীন প্রমাণ করতে চাইছে নাকি? এখন বাসায় নিজের বিয়ের কথা নিজে কিভাবে বলবো? সবাই তো সোজা আমাকে বিয়ে পাগল উপাধি দিয়ে দেবে। তাছাড়া বাবাকে রাজি করাবো কিভাবে? উফ, কি যন্ত্রণা! বিড়বিড় করতে করতে এসে বিছানায় গা এলিয়ে দিল প্রয়াস। আর চিন্তা করা যাচ্ছে না, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। এখন ঘুমানো দরকার। সকালে সবার আগে ঘুম ভাঙল পিহুর। আজ সূর্যের আলোতে জন্মদিনের তুলনায় একটু বেশি যেন। মনে হচ্ছে সূর্য মামা আজ বেজায় রেগে আছে। তাই তো এই সকাল সকাল নিজের উত্তাপ দিয়ে ধরনের সবকিছু ঝলসে দিতে চাইছে। আড়মোড়া ভেঙে জানালার দিকে তাকালো পিহু। রাতে জানালা খোলা রেখে ঘুমিয়ে পড়েছিল সে। জানালার দিকে তাকাতেই রাতের কথা মনে পড়ে গেল। গতকাল রাতে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছিল সেটা বুঝতেই পারেনি পিহু। মনটা আবার খারাপ হয়ে গেল মেয়েটার। তপ্ত একটা নিঃশ্বাস ছেড়ে উঠতে গিয়ে কিছু একটার সাথে বাধা পেল। কেউ পিহুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। সামনের দিকে তাকাতেই পিহুর চোখ পড়ল ঘুমন্ত তোরানের মুখ, যে পিহুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তুরানকে এখানে দেখে কিছুটা অবাক হয়ে গেল পিহু। রাতে তুরান যে এসে ওর সাথে শুয়েছে সেটা পিহু বুঝতেই পারেনি। মুহূর্তে গতদিনের কথা মনে পড়ে রাগ বাড়ল পিহুর।
মোচড়ামুচড়ি করে তুরানের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, ছাড়ুন তো, এভাবে চিপকে আছেন কেন আমার সাথে? উঠবো আমি। বলেই তুরানের থেকে ছোটার জন্য মোচড়ামুচড়ি করতে লাগলো। পিহুর এমন নড়াচড়াতে ঘুমটা পাতলা হয়ে গেল তুরানের। পিটপিট করে চোখ মেলে তাকালো একবার, পিহুর দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলল, উফ পিহু, এত নড়াচড়া করছিস কেন? একটু ঘুমোতে দে না প্লিজ। গত 4-5 দিন ঘুমোতে পারেনি, এখন একটু শান্তিতে ঘুমাবো। তুরানের কথায় তেতে উঠল পিহু, ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন বলছি আমাকে। আপনাকে তো আমি ঘুমোতে বারণ করিনি, আমাকে ছেড়ে দিয়ে তারপর ঘুমান। পিহু শেষের কথা শুনে ফট করে চোখ মেলে তাকালো তুরান। পিহুকে আরো একটু শক্ত করে ধরে বলল, ছাড়ার জন্য তো ধরিনি, তোকে ধরতে আমাকে কত কাঠ খড় পোড়াতে হয়েছে জানিস? এত পরিশ্রম তো আমি পরীক্ষার জন্যও করি না। আর বলছিস ছেড়ে দিতে? সেটা তো সম্ভব না। মানে? মানে কিছু না, একটু ঘুমোতে দে না প্লিজ। এমন কেন করছিস? বেশ ঘুমান আপনি, তবে আমাকে ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে আসছে। এইটুকুতে দম বন্ধ হয়ে আসছে? অথচ তুই চাইছিস স্ত্রীর অধিকার, তাহলে পুরোটা কিভাবে সহ্য করবে? আমি কিন্তু এক চুল পরিমাণও ছাড় দেব না। পিহু তৎক্ষণাৎ নজর সরিয়ে নিল। নাকের ডগায় ছেয়ে গেল লাজুকতার সামান্য আভাস। এলোমেলো দৃষ্টি ফেলে কথা ঘুরিয়ে বলল, আপনি বোধহয় কালকের কথা ভুলে গেছেন। এ পর্যায়ে টনক নড়ল তুরানের। সে ভুলেই গেছিল পিহুর রাগের কথা। হাতের বাহুন আলগা করলো কিছুটা, তবে ছাড়ল না। নত সুরে বলল, আই এম সরি পিহু, বিশ্বাস কর আমি এত কিছু ভেবে কিছু করিনি। তুই ঘুমিয়েছিলি তাই ডেকে বিরক্ত করিনি। সত্যি বলছে, আমি যদি জানতাম এটার জন্য তুই রাগ করবে বা তোর মন খারাপ হবে, তাহলে সেদিন তোকে না বলে চলে যাওয়ার দুঃসাহস কখনো দেখাতাম না। তোর মন খারাপ দেখলে আমার বুকে যে কতটা রক্তক্ষরণ হয় সেটা যদি তোকে দেখাতে পারতাম। প্লিজ আর রাগ করে থাকিস না, এমন ভুল আর হবে না। এবার মতো মাফ করে দে। তুরানের আকতি ভরা কণ্ঠে কথাগুলো শুনে পিহুর সব রাগ আর সব অভিমান গলে পানি হয়ে গেল যেন। তবুও তুরানকে একটু শাস্তি দিতে বলল, বেশ, ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আপনাকে 20 বার কান ধরে উঠবোস করতে হবে। পিহুর কথা শুনে ভ্রুকুচকে গেল তুরানের। হাতের বাঁধন আর একটু আলগা হতেই লাফ দিয়ে নিচে নেমে গেল পিহু। এদিকে পিহুর দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে আছে তুরান। এরপর চেঁচিয়ে উঠে বলল, হোয়াট? পাগল হয়ে গেছিস? এসব কি ধরনের ছেলে মানুষে? এটাই হলো আপনার শাস্তি। যদি আমার কথা মানেন তাহলে আমি আপনাকে ক্ষমা করব, না হলে কখনোই ক্ষমা করব না, বলে দিলাম। পিহুর দিকে অসহায় চোখে তাকালো তুরান। এটাই হওয়ার বাকি ছিল? মানে কি তার কান ধরে উঠবস করার বয়স এটা? উপায় না পেয়ে তুরান বলল, বেশ, মেনে নিলাম। দোষ যখন করেছে তখন শাস্তি তো পেতে হবে। বলে নিচে নেমে কান ধরে উঠবস করতে শুরু করলো। পিহু সামনে দাঁড়িয়ে মজা নিচ্ছে। তুরানকে জব্দ করতে পেরে পিহু তো মহা খুশি। গুনে গুনে 20 বার উঠবস করার পর জোরে একটা দম ছাড়লো তুরান। যদিও এসব উঠবস করায় তুরানের আহামরি কিছু হয় না, নিয়মিত এক্সারসাইজ করে বিধায় এটা খুবই সাধারণ শাস্তি তুরানের জন্য। তবে কান ধরাটা ছিল অপমানজনক। শাস্তির শেষে পিহুর কাবার থেকে তোয়ালে বের করে ঘাম মুছতে মুছতে বলল, এবার খুশি তো? পিহু যেন এতক্ষণ এই প্রশ্নের জন্যই অপেক্ষা করছিল। তুরান প্রশ্ন করতেই পিহু একগাল হেসে দাঁত কেলিয়ে বলল, খুশি মানে খুব খুশি। জান, আপনাকে মাফ করে দিলাম, কিন্তু আর যেন এমন না হয়। তুরান 2 হাত জোর করে বলল, মাফ চাই, এই ভুল আর কখনো হবে না। ভুলেও আর এমন ভুল করব না। এখন থেকে বউকে না বলে ওয়াশরুমেও যাব না। এবার দয়া করে আপনি অনুমতি দিলে আমি একটু ওয়াশরুমে যেতাম বিবি সাহেবা। তুরানের কথায় পিহু নিজেকে প্রধানমন্ত্রী মনে হচ্ছে। সেলিব্রিটি ফিলিংস হচ্ছে। নিজের উপর নিজেরই গর্ব হচ্ছে। বুক ফুলিয়ে বেশ ভাব নিয়ে পিহু বলল, ঠিক আছে, অনুমতি দিলাম, আপনি যেতে পারেন। পিহুর কথা শেষ হতেই তুরান ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল। তুরান ওয়াশরুমে ঢুকতেই পিহু নাচতে নাচতে নিচে নেমে এলো। তুরানকে জব্দ করতে পেরে আজ পিহুর মেজাজ একদম ফুরফুরে হয়ে গেছে। এই কয়েকদিনে মন খারাপ যেন এক নিমিষে গায়েব। ওয়াশরুম থেকে একদম শাওয়ার নিয়ে বেরিয়েছে তুরান। ঘেমে পুরো শরীরে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছিল। শাওয়ার নিয়ে এখন ফ্রেশ লাগছে। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে নিচে নেমে এলো তুরান। ডাইনিং টেবিলে সবাই বসে আছে, যেন তুরানের জন্যই অপেক্ষা করছিল। তুরান বসতেই পিয়াসা বেগম খাবার পরিবেশন করতে শুরু করলেন। পিহু নিজের পছন্দ মতো খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। প্রয়াস খাবার নিয়ে বসে প্লেটে শুধু আঙ্গুল ঘোরাচ্ছে। আপাতত সে গভীর চিন্তায় মগ্ন।
পিয়াসা বেগম তুরানের খাবার দেওয়ার সময় তুরান খেয়াল করে পিয়াসা বেগমের হাত কাঁপছে। ভ্রু কুঁচকে গেল তুরানের। পিয়াসা বেগমের দিকে তাকিয়ে বলল, তুমি কি অসুস্থ ফুপি? হঠাৎ তুরানের প্রশ্নে চমকে উঠলেন পিয়াসা বেগম, আর চোখে নিজের স্বামীর দিকে তাকালেন একবার। সে আপাতত গম্ভীর মুখে বসে আছেন। সেদিক থেকে চোখ সরিয়ে ধীর কণ্ঠে বললেন, না তো, আমি তো একদম সুস্থ আছি। তুই এমন কেন বলছিস? তোমার হাত কাঁপছে, তাই মনে হলো তুমি অসুস্থ। পিয়াসা বেগম মিথ্যা হেসে বলেন, না, আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি। তুই আগে খেয়ে নে। তুরান আর কোনো বাক্য ব্যয় না করে খাওয়া শুরু করলো। কম বেশি সবাই খেলেও আসলাম সাহেব এক লোকমা খাবারও মুখে তোলেননি, গম্ভীর মুখেই বসে আছেন। সবার খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তিনি তুরানকে উদ্দেশ্য করে বললেন, তুরান বাবা, খাওয়া শেষে একবার আমার রুমে এসো, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কথাটা বলে আসলাম সাহেব আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে উঠে নিজের রুমে চলে গেলেন। স্বামীর যাওয়ার দিকে তাকিয়ে শুকনো ঢোক গিললেন পিয়াসা বেগম। এদিকে তুরানও ভ্রুকুচকে তাকিয়ে আছে। এমন ঘটা করে রুমে ডাকার মানে কি? কি এমন জরুরি কথা যা সবার সামনে বলা যাবে না? ঘাড় ঘুরিয়ে তাকালো পিয়াসা বেগমের দিকে। খুবই চিন্তিত চেহারা দেখে এবার তুরানেরও কিছুটা চিন্তা হচ্ছে, তবে অযথা ভাবনা চিন্তা করে মাথায় খুব বেশি চাপ দিল না। হাতটা ধুয়ে সোজা পা বাড়ালো আসলাম সাহেবের রুমের দিকে। পুরো রুম জুড়ে নিস্তব্ধতা বিরাজমান, কারো মুখে নেই কোনো কথা। আসলাম সাহেব গম্ভীর মুখে খাটের উপর বসে আছেন। তার গম্ভীরতায় রুমের পরিবেশটা যেন ভারী হয়ে উঠেছে। তুরান সামনে সোফায় বসে নিজে দক্ষ নজরে পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছে। আসলাম সাহেবকে এমন গম্ভীর মুখে বসে থাকতে দেখে তুরান এটুকু তো বুঝতেই পারছে যে সামনের ব্যক্তি কিছু কড়া কথা বলার জন্য নিজেকে প্রস্তুত করছে। সামান্য ভয় হলো তুরানের, আর ভয়টা পিহুকে নিয়ে। তুরান জানে পিহুকে ও নিজে যতটা ভালোবাসে ঠিক ততটাই আসলাম সাহেবও ভালোবাসেন, হয়তো তার চেয়েও বেশি হবে। কারণ একটা মেয়ের জন্য বাবার ভালোবাসা সবচাইতে উপরে। বাবার ভালোবাসার কোনো তুলনা হয় না। নীরবতা ভেঙে আসলাম সাহেব গলা খাকারি দিলেন, যেন তুরানের মনোযোগ নিজের দিকে আনতে চাইছেন, এবং তিনি সফলও হলেন। তুরান নিজের ভাবনার অবসান ঘটিয়ে আসলাম সাহেবের দিকে তাকালো। তুরানের মনোযোগ পেতে আসলাম সাহেব বলতে শুরু করলেন, দেখো বাবা, তোমার পরিবারের সাথে আমার পরিবারের সম্পর্ক অনেক ভালো, হবে নাই বা কেন? আত্মীয় বলে কথা। আর এখন তো তুমি আমার মেয়ের জামাই, সুতরাং সম্পর্কের গভীরতা এখন আগের চেয়ে দ্বিগুণ। আমার একমাত্র কলেজার টুকরা আমি তোমার হাতে তুলে দিয়েছি, তাই তোমাকে নিয়ে আমার আশা আকাঙ্ক্ষা সবচেয়ে বেশি। তুরান বেশ মনোযোগ দিয়ে কথাগুলো শুনল। এ পর্যায়ে এসে জবাব দিল, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন ফুপা? আসলাম সাহেব এবার একটু নড়ে চড়ে বসলেন। গম্ভীর মুখটা আরো একটু গম্ভীর করে বললেন, তোমাদের বিয়েটা ছিল অনাকাঙ্ক্ষিত, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়ে বিয়েটা দিতে বাধ্য হয়েছিলাম আমি। না হলে এই বিয়েতে আমি কখনো মত দিতাম না। আমি চেয়েছিলাম আমার বন্ধু ইসহাকের ছেলের সাথে পিহুর বিয়ে দিতে। ছেলেটা খুব ভালো, আর্মির চাকরি হয়েছে বুঝলে। আমার ইচ্ছা ছিল ওর সাথে পিহুর বিয়ে দেওয়ার, কিন্তু মাঝখানে এইসব কিছু হয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছাড়লেন আসলাম সাহেব, যেন বুকে জমানো হাজার মন ভারী পাহাড় সমান কষ্টে জানান দিচ্ছেন। তুরান কিছু বলল না, শুধু চুপচাপ শুনে যাচ্ছে। আসলাম সাহেব ফের বলতে শুরু করলেন, যাই হোক না কেন, বিয়েটা কিন্তু আমি মেনে নিয়েছি। তাই তো আমার মেয়েকে আমি তোমার বাড়ি পাঠিয়েছি, এই আশায় যে আমার মেয়ে ভালো থাকবে। কিন্তু যদি কখনো দেখি আমার মেয়ে তোমার সাথে ভালো নেই, তাহলে তাকে আবার আমার কাছে ফিরিয়ে আনতে আমি একটু দ্বিধাবোধ করব না। কথাটা মাথায় রেখো। তুমি বুদ্ধিমান ছেলে, সবই বোঝো, তাই আর বেশি কিছু বলার প্রয়োজন বোধ করছি না। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। কাল আমার মেয়ের চোখে পানি দেখেছি আমি, আর এত বছরের অভিজ্ঞতা এইটুকু তো বুঝতে পেরেছি যে ওর চোখের পানির কারণ তুমি। তাই ছোট্ট করে সাবধান করে দিলাম, এমনটা যেন আর না হয়। তোমার জন্য দ্বিতীয়বার আমার মেয়ের চোখে পানি এলে তার ফলাফল ভালো হবে না। আমার মেয়ের তিল পরিমাণ কষ্টও আমি সহ্য করব না। থেমে গেলেন আসলাম সাহেব। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ছাড়লেন। একটানা কথা বলে হাঁপিয়ে গেছেন।
তুরানের দৃষ্টি মেঝের দিকে, একখানে নিচের দিকে তাকিয়ে আছে। বুকের ভেতর খচখচ করছে অনুশোচনা বোধ। পিহুর চোখে পানির কারণ যে তুরান নিজেই, কথাটা মিথ্যে নয়। তাই আর আসলাম সাহেবের কথার কোনো জবাব দিতে পারল না। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে উঠে দাঁড়ালো তুরান। ব্যস্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। রুমের বাহিরে দরজার সামনে দাঁড়িয়েছিলেন পিয়াসা বেগম। ভেতরে কি কথা চলছে সেটা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। তখন তুরানকে বেরোতে দেখে এগিয়ে আসলেন। নিচে কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তুরান? পিহুর বাবা কি বলল? তুরানের পা থেমে গেল তৎক্ষণাৎ। চোয়াল দুটো শক্ত হয়ে আছে, চেহারার ভাবগতি অন্যরকম। পিয়াসা বেগমের দিকে না তাকিয়ে জবাব দিল, পরে বলছি ফুপি। এটুকু বলে আর এক মুহূর্ত দেরি না করে হনহন করে বাসা থেকে বেরিয়ে গেল তুরান। মাথাটা হ্যাং হয়ে আছে, একটু একা থাকা প্রয়োজন। তুরানের যাওয়ার দিকে চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন পিয়াসা বেগম। ভেতরে কি কথা হলো সেটাই শুধু মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। বাসায় এসে নিজের রুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল তুরান। ভেতরে এসে রাগে হিস করতে লাগলো। যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে যাচ্ছে। পিহুকে নিয়ে সব সময় চিন্তায় থাকে তুরান। কখন কে মাঝখানে ঢুকে পড়ে কে জানে। এই চিন্তা দূর করতেই তো এত কায়দা করে বিয়ে করে নিল। ভেবেছিল বিয়েটা হয়ে গেলে সব চিন্তা শেষ হয়ে যাবে, কিন্তু এখন তো মনে হচ্ছে চিন্তা কমার বদলে আরো বেড়ে গেল। পানের থেকে চুন খসলেই পিহুকে হারাতে হবে। পিহুকে হারানোর ভয়টা পিছুই ছাড়ছে না তুরানের। রাগে দেওয়ালে এলোপাথারি ঘুষি মারতে লাগলো। তুরানকে বাসায় আসতে দেখে পেছন পেছন তিয়াসও চলে এসেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকে তুরানকে উন্মাদের মতো দেয়ালে ঘুষি মারতে দেখে ছুটে চলে এলো তিয়াস। তুরানের হাত টেনে ধরে আটকে বলল, কি করেছিস ভাই? পাগল হয়ে গেছিস নাকি? এখনো তো হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাব। এখন পাগল হওয়াটাই বাকি আছে। আমাকে কেন তো ঝামেলা পোহাতে হয়? বলে আরো একটা ঘুষি মারল দেওয়ালে। তিয়াস এবার তুরানকে পেছন থেকে টেনে ধরল। টেনে বিছানায় এনে বসিয়ে বলল, কি হয়েছে ঠিক করে বল, সব না বলে বুঝবো কিভাবে? ফোঁস করে একটা দম ছাড়ল তুরান। খাটের সাথে গা এলিয়ে দিয়ে আটশোয়া হয়ে বসে বলল, পিহুর বাবা ডেকেছিল, ওয়ার্নিং দিল, যদি তার মেয়ে আমার সাথে ভালো না থাকে তাহলে তিনি তার মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নেবেন। ভাবা যায়, যে ভয় কাটাতে এত কারসাজি করে বিয়ে করলাম, সে ভয় তো পিছিয়ে ছাড়লই না, উল্টো দ্বিগুণ বেড়ে গেল। তুরানের কথা শুনে ভাবনায় পড়ে গেল তিয়াস। তাদের ফুপা যে একটু তেড়া স্বভাবের সেটা সবাই জানে। এবার তিয়াসেরও চিন্তা হচ্ছে, তার ফুপা পেছনে লাগলে তো বিপদ। কখন জানি কোন দোষ ধরে আবার ডিভোর্সের কথা তুলে বসেন। নাক কামড়ে ভাবতে লাগলো তিয়াস। কিছুক্ষণ ভেবে বলল, কেস তো খুব জটিল। ফুপা মানুষটা খুব একটা সুবিধার না। এখন তোর এমন কিছু করা দরকার যাতে ফুপা তোদের আলাদা করার চিন্তা কোনো ভাবনাতেও না আনতে পারে, তাহলে বেঁচে যেতে পারিস। তিয়াসের কথা শুনে ভ্রুকুচকে গেল তুরানের। আটশোয়া থেকে উঠে সোজা হয়ে বসে বলল, তো এখন তুই কি করতে বলছিস? ফুপাকে খুশি করতে কি এখন তার হাতে নাতি নাতি ধরে দিতে হবে? তুরানের কথা শুনে লাফিয়ে উঠল তিয়াস। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আরে বাহ, তোর কি বুদ্ধি রে ভাই! এটা কিন্তু মন্দ হয় না। একটা বাচ্চা নিয়ে নে, তাহলে আর কোনো চিন্তা থাকবে না। আইডিয়াটা কিন্তু হ্যাপি। তিয়াসের দিকে বিরক্তি ভরা চোখে তাকালো তুরান। এই মাথা মোটাকে দিয়ে এর চেয়ে ভালো কিছু আশা করা বোকামি। এর মাথায় তো বুদ্ধির ছিটে ফোটাও নেই। যাওয়া আছে তা খাটানোর মতো বুদ্ধিও ওর নেই। কণ্ঠে বিরক্তি নিয়ে তুরান বলল, তো তুই বলছিস ফুপাকে খুশি করতে তাকে নাতি নাতি দিতে হবে? এর জন্য এখন বাচ্চা বোর্ডের উপর নির্যাতন করবো নাকি? আশ্চর্য। নির্যাতন কেন হবে ভাই? তোর অধিকার আছে পিহুর উপর। ওর বয়স কত তিয়াস? মাত্র 18 বছর। এটা করে বাচ্চা নেওয়ার বয়স? একটু তো মাথা কাটা। আর যদি না পারিস তাহলে কোনো বুদ্ধি দিস না। বলে উঠে হনহন করে ওয়াশরুমে চলে গেল তুরান। মাথা ব্যথা করছে, লম্বা একটা শাওয়ার নেওয়া দরকার। এদিকে তিয়াস হতভম্ব হয়ে তাকিয়ে রইল শুধু। কিছুক্ষণ সেভাবেই বসে থেকে মাথা চুলকাতে চুলকাতে রুম থেকে বেরিয়ে গেল। বিকেলে পিহু ফিরল তুরানদের বাসায়। গাঢ় গোলাপি একটা ফ্রক পরে ওনা গলায় ঝুলিয়ে দুই হাতে দুই বেনি ধরে নাচতে নাচতে আসছে। তুরান বেলকনিতে দাঁড়িয়ে পিহুর আশা দেখছিল। হাতে তার ধোয়া ওঠা কফির মগ। নজর পিহুর দিকে রেখে কফির মগে চুমুক দিল। ঠিক তখনই তুরানের চোখে পড়ল পিহুর বাচ্চাদের মতো সাজ। মুহূর্তে মেজাজটা চটে গেল তুরানের। কফির মগটা পাশের টেবিলে রেখে দরজার দিকে হাঁটা দিল। পিহু বাসার ভেতরে ঢুকতেই হুট করে তুরান ওর সামনে এসে দাঁড়ালো। তুরানের এমন ভূতের মতো আগমনে ভয় পেয়ে কয়েকবার পিছিয়ে গেল পিহু। আর একটু হলেই চিৎকার দিতে যাচ্ছিল। বুকে থুতু দিয়ে বলল, আপনি কি, হ্যাঁ, এমন ভূতের মতো হুটহাট চলে আসেন কেন?
ভয় দেখিয়ে মেরে ফেলতে চান? তুরান কিছু না বলে খপ করে পিহুর হাতটা ধরে ফেলল। তারপর টানতে টানতে দোতলার বারান্দায় নিয়ে এলো। এরপর ঘুরে পিহুর দিকে 2 কদম এগিয়ে এলো। মাথা হালকা ঝুঁকিয়ে পিহুর চোখের দিকে তাকিয়ে বলল,